আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। স্পোকেন ইংলিশের বেসিক কোর্সে সাথে রয়েছে আমিনুল ইসলাম। আজ যেই ক্লাসটি শুরু হতে যাচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পোকেন ইংলিশের বেসিক কোর্সের চ্যাপ্টার 1-এর টেন্সেস অ্যাট এ গ্লান্সের মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করেছিলাম। আজ সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসের শেষ পর্বটি। শেষ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে হেডলাইনটা রয়েছে দ্য লাস্ট পার্ট অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গত ভিডিওটি মিলে 9টি ভিডিওটি হয়েছে, আজকে 10 নম্বরটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং প্র্যাকটিস করবে। তো আজ আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিটের বেসিক যেই স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন বইপত্রে, স্কুলে, ক্লাসে যেগুলো শিখেছি আমরা, আর সেইগুলোই আবার একটু রিভিউ করব। আর ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো হচ্ছে ব্যতিক্রম এবং ভিন্ন কিছু ব্যবহার আমি শিখিয়েছি, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। এটাই আমার উদ্দেশ্য ছিল যে সাধারণ যে গঠন আমরা যে শিখেছি বেসিক ক্লাসেগুলো, বেসিক স্ট্রাকচার যে শিখেছি, এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়েও, অন্যান্য ভার্ব দিয়ে, বিভিন্ন সূত্রাবলী দিয়েও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার লক্ষ্য করা যায়। সেগুলো পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজ যারা আমার এই ভিডিওতে নতুন রয়েছে, অবশ্যই তাদের কাছে একটি রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর মেসেজ বা নোটিফিকেশন পাওয়া যায়। আর যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি, অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আলোচনায় যাওয়া যাক। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই স্ট্রাকচার আমরা ছোটোবেলা থেকে পড়েছি, সেটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। তার সাথে মাঝে মাঝে এস, ইএস অথবা আইইএস যোগ হতে পারে। এরপরে অবজেক্ট থাকবে, এরপরে অবজেক্ট না থেকেও এক্সটেনশন বা আদার্স অন্যান্য ওয়ার্ড বা ওয়ার্ডস থাকতে পারে। মূল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। এরপরে মাঝে মাঝে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো দেখা যাক পরবর্তী উদাহরণগুলো কি রয়েছে। এখানে একটি উদাহরণ আমি পড়ছি এখনই। আমি নিয়মিত নামাজ পড়ি। আমি নিয়মিত নামাজ পড়ি, আমরা প্রতিদিন কাজ করি, তুমি বা তোমরা সর্বদা বই পড়ো। এই যে কথাগুলো, এগুলো বর্তমানকে নির্দেশ করে এবং এটা অনির্দিষ্টভাবে বোঝায়। এক্স্যাক্ট কোন সময় সেই টাইমটা এখানে নির্দিষ্ট নয় বিধায় এটা ইনডেফিনিট, আর একটি হচ্ছে সাধারণ বর্তমানকাল। তাহলে আমি নিয়মিত নামাজ পড়ি, এই বাক্যটা কিভাবে হবে? এভাবে হবে, আই প্রে রেগুলারলি। এখানে আই হলো সাবজেক্ট, প্রে হলো মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব। মেইন ভার্বের ওয়ান লেখা আছে এখানে, ওয়ান মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে আই প্রে রেগুলারলি, এখানে আমি নিয়মিত নামাজ পড়ি। এরপরে পরবর্তী উদাহরণটি লক্ষ্য করা যাক। আমরা প্রতিদিন কাজ করি, উই ওয়ার্ক ডেইলি। আমরা প্রতিদিন কাজ করি। এভাবে পরবর্তী আরেকটি উদাহরণ লক্ষ্য করি। তুমি বা তোমরা সর্বদা বই পড়ো, সেক্ষেত্রে ইউ রিড বুক অলওয়েজ। ইউ রিড বুক অলওয়েজ। এখন এখানে ইউ সাবজেক্ট, রিড হলো ভার্ব, বুক হলো অবজেক্ট, অলওয়েজ একটি এক্সটেনশন রয়েছে। তুমি সর্বদা বই পড়ো। এখানেও এই কথাগুলো দ্বারা বর্তমানকে নির্দেশ করে এবং সাধারণ একটি বর্তমানকাল, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পূর্বেও এগুলো জেনেছি। এরপরে রয়েছে, সে প্রতিদিন সকালে ইংরেজি শিখতে যায়। একটি ব্যতিক্রম সেন্টেন্স রয়েছে এখানে, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। সে প্রতিদিন সকালে ইংরেজি শিখতে যায়। তাহলে প্রথমে আমরা যদি তৈরি করি যে সে ইংরেজি শিখতে যায় অথবা সে ইংরেজি শিখতে যায়, এটুকু যদি করি আমরা, তাহলে হয় হি গোজ টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে যায় এবং কখন যায়? এভরি মর্নিং, প্রতিদিন সকালে সে ইংরেজি শিখতে যায়।
এখানেও এটা বর্তমান সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমান কালে রয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা সাধারণ একটি বর্তমান কাল। প্রতিদিন সকালে এক্সাক্ট কোন টাইমে যায় এভাবে নির্দেশ করা নেই, সো এটা একটি সাধারণ বর্তমান কাল। তাহলে এখানে ব্যতিক্রম কি হলো, অর্থাৎ এখানে ভিন্নতা কি পেলাম আমরা? প্রথমে ছিল আই প্রে, এরপরে ছিল উই ওয়ার্ক, এরপরে ছিল ইউ রিড। এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আই প্রে, প্রের সাথে কিন্তু এস বা ইএস বা আইইএস নেই। এরপরে উই ওয়ার্ক, ওয়ার্কের সাথেও তাই একই সিস্টেম, কোনো আইইএস নেই বা এস নেই। এরপর ইউ রিড, রিডের সাথেও কোনো কিছু যোগ করা হয়নি, অর্থাৎ এস বা এস যোগ করা হয়নি। এরপরে দেখো পরবর্তী যে সেন্টেন্সটি আমি পড়লাম সেটা হলো হি গোস। এখানে গোস মূল ভার্বটা রয়েছে গো, গো এর সাথে যোগ হয়েছে ইএস। এখন তারপরে টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, এভরি মর্নিং প্রতিদিন সকালে। এখন মূল কথা হলো কেন এখানে এস বা ইএস যোগ হলো, তার কারণ হলো এটার একমাত্র কারণ হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি আগের ক্লাসে বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস বা আইএস যোগ হতে পারে। এখন কখন এস, কখন আইএস, কখন আইএস, কখন ইএস যোগ হবে সেই ব্যাপারে আবার একটি ভিডিও দেবো ইনশাল্লাহ। আপাতত এটা জানি আমরা, এইগুলো যোগ হবে সাবজেক্ট এ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে। এখন উপরে যে আই, উই, ইউ এগুলো হলো থার্ড পারসন নয়, এগুলো আছে ফার্স্ট পারসনে এবং সেকেন্ড পারসনে, তাই এক্ষেত্রে এস বাই এস যোগ হয়নি। আমি নিচে সেগুলো বর্ণনা করে দিয়েছি, আমি আলোচনা করব, একটু উদাহরণগুলো শেষ করে নেই। এরপরে রয়েছে তারা প্রতিদিন বিকেলে বল খেলে, দে প্লে ফুটবল এভরি আফটারনুন। তাহলে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট, বাকিটা হচ্ছে এক্সটেনশন। দে প্লে ফুটবল এভরি আফটারনুন, এভরি আফটারনুন মানে হলো প্রতিদিন বিকেলে, প্রতিদিন বিকেলে তারা বল খেলে। এরপরে রয়েছে তাহিয়া ও তাওহিদ ইংরেজি শিখে, তাহিয়া ও তাওহিদ ইংরেজি শিখে একটি বর্তমানের কথা। তাহিয়া অ্যান্ড তাওহিদ, এখানে পার্সন দুটো রয়েছে, তাহিয়া একজন, তাওহিদ আরেকজন, তার মানে দুটো পার্সন এখানে রয়েছে। তাহিয়া অ্যান্ড তাওহিদ লার্ন ইংলিশ, এখানে কিন্তু লার্নের সাথে এস যোগ হয়নি। উপরে দে পেলে, পেলের সাথে এস যোগ হয়নি। ওকে, পরে রয়েছে তাওহিদ নিয়মিত বিদ্যালয়ে যায়, এখানে তাওহিদ গোজ টু স্কুল রেগুলারলি। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তাওহিদ নাম একটি পেয়েছি আমরা, তাই এখানে কিন্তু গোজ হয়েছে, অর্থাৎ তাওহিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেন্টেন্সগুলো আর একবার লক্ষ্য করে আসি। আই প্রে রেগুলারলি, উই ওয়ার্ক ডেইলি, ইউ রিড বুক অলওয়েজ, এক্ষেত্রে কোথাও এস বাই এস যোগ হয়নি। এরপরে রয়েছে হি গোজ টু লার্ন ইংলিশ এভরি মর্নিং, এখানে কিন্তু গোয়ের সাথে এস যোগ হয়েছে। এরপরে রয়েছে দে প্লে ফুটবল এভরি আফটারনুন, এখানে কিন্তু প্লের সাথে কিছু যোগ করা হয়নি। এরপরে রয়েছে তাহিয়া অ্যান্ড তাওহিদ লার্ন ইংলিশ, এখানে লার্নের সাথে কিন্তু এস বাই এস যোগ করা হয়নি। এরপরে রয়েছে তাওহিদ গোজ টু স্কুল রেগুলারলি, এখানে কিন্তু তাওহিদ গোজ, তার মানে এখানে গোয়ের সাথে কিন্তু ইএস যোগ করা হয়েছে। সো এগুলো হচ্ছে কেন হয়েছে, এখন আমরা সেই বাক্যগুলো দেখব, কিন্তু তার আগে বুঝতে পারছি কিনা আমরা এই বাক্যগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেসিক ফর্ম অর্থাৎ বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই এগুলো প্রত্যেকটা সেন্টেন্সটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমরা দেখব কি কারণে মূলত এই এস বা ইএস যোগ হয় আবার যোগ হয় না। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো বিষয় নিয়ে এসেছি, সেটা হলো একটা হলো পার্সন, আরেকটি হলো নাম্বার। আমরা পার্সনটা বুঝতে হলে আমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে। পার্সন হলো তিন প্রকার, নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন, নাম্বার টু হলো সেকেন্ড পার্সন, নাম্বার থার্ড হলো থার্ড পার্সন। তার মানে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে রয়েছে আই উই, আই উই অর্থাৎ আমি, আমরা, আমি এবং আমরা, এই ধরনের যতগুলো সাবজেক্ট থাকবে, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, এগুলো সব হলো ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সনে রয়েছে ইউ, তার মানে ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা, যেটাই হোক না কেন এটা হলো সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন হলো এই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত কিছু পৃথিবীতে রয়েছে সবগুলোই হলো থার্ড পার্সন। আমি কিছু উদাহরণ এখানে দিয়ে রেখেছি, যেমন থার্ড পার্সনে হি থাকে, শি থাকে, ইট থাকে, দিস থাকে। এরপরে থাকতে পারে যে কোনো মানুষের নাম, যে কোনো কিছুর নাম, মানুষ কেন, প্রাণী, বস্তু ইত্যাদির নাম থাকতে পারে। তাওহিদ, তাহিয়া, দে,
ইত্যাদি। এরপরে পিপল মানুষেরা, এরপরে ম্যান, ওম্যান, বয়, গার্ল, চাইল্ড, চাইল্ড মানে শিশু, এরপরে সে বস্তুর নাম থাকতে পারে বুক, পেন, চেয়ার, টেবিল, ইটিসি। এই সবগুলোই হলো থার্ড পারসন। শুধু এগুলোই নয়, আরও যা কিছু রয়েছে সবগুলোই থার্ড পারসন, যেগুলো আমরা এবং তোমরা এর মধ্যে থাকবে না, এগুলো বাদ রেখে বাকি সবগুলোই থার্ড পারসন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা পার্সন জানতে পারলাম। পার্সন হলো 3 প্রকার। নাম্বার 1 ফার্স্ট পারসন, তারপরে হলো সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। ফার্স্ট পারসনে আই, উই, সেকেন্ড পারসনে ইউ, মুখস্থ করে নিতে হবে। এরপর থার্ড পারসনে হি, শি, ইট, দিস, তাও, হি, তাইয়া, দে, পিপল, ম্যান, ওম্যান, বয়, গার্ল, চাইল্ড, বুক, পেন, চেয়ার, টেবিল, ইটিসি। এবারে আমাদের জানতে হবে নাম্বারটা কি। অ্যাকচুয়ালি আমরা নাম্বার মানে হচ্ছে সংখ্যাকে নির্দেশ করে, সংখ্যা বুঝি আমরা। আসলে এই নাম্বারটা হলো 2 প্রকার, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার মানে হলো এক, অর্থাৎ একটি বোঝানো হয়, আর প্লুরাল মানে হলো একাধিক, মানে হচ্ছে বেশি বোঝানো হয়। তো আমরা একটু দেখে নেই এখানে। এখন সিঙ্গুলার মানে 1 হতে পারে, 1 মানে একটি, এ হতে পারে, এ মানে হলো একটি, আবার এন হতে পারে, এন মানে হলো একটি। এখানে ভাওয়েল বা কনসোনান্টের ব্যবহারের ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করে থাকি আর্টিকেলের নিয়মের ভিতরে। এরপরে রয়েছে এভাবে ডিরেক্ট সংখ্যা বোঝাতে পারে 1, তাহলে 1 এ এন 1, অর্থাৎ যেই ওয়ার্ড বা যেই সংখ্যা দ্বারা কোনো সিঙ্গুলার কোনো কিছুকে বোঝানো হয়, অর্থাৎ একটি বা একজন বোঝানো হয়, সেটাই হলো সিঙ্গুলার। একটি বা একজন বোঝানো হলেই সিঙ্গুলার। এরপরে প্লুরাল মানে হলো একাধিক, তার মানে হলো একের অধিক, অর্থাৎ একটি হতে পারবে না, একজন হতে পারবে না, হয় দুজন বা দুটি অথবা তার বেশি। যেমন টু মানে হলো 2, 3 মানে 3, এভাবে 4, 5 যাই হোক না কেন, এভাবে সংখ্যা বোঝাতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি। এগুলো হলো সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হলো n1 আর n1 এর বেশি, 2, 3, 4, এটা হলো প্লুরাল। তাহলে এখন বিষয়টা হলো আমরা পার্সন জানলাম, এবার নাম্বার জানলাম। এখন আমি যদি বলি থার্ড পার্সন কোনটা, উপরে আমি বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে থার্ড পার্সন কোনটা? থার্ড পার্সন হলো এই যে থার্ড পার্সন লেখা আছে হি, শি, ইট, হ্যাঁ, তাওহি, তাহিয়া, দে, পিপল, এগুলো থার্ড পার্সন। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সনের মধ্যে থাকে, এরপরে সেটা যদি সিঙ্গুলার হয় মানে হলো একটি হয়। নাম্বারের মধ্যে আবার প্রথমটা রয়েছে 1 এ এন 1, অর্থাৎ সিঙ্গুলার হয় যদি থার্ড পারসন এবং সেটা যদি একটি বা একজন হয়, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আর যদি তা না হয় তাহলে সেটা ফার্স্ট পারসন একজন হতে পারে, সেকেন্ড পারসন একজন হতে পারে, সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে না। একজন সিঙ্গুলার, বাট সেটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, তাহলে সেক্ষেত্রে এই গোস, যেমন গোসের সাথে গোয়ের সাথে এস যোগ হয়েছে সেটা হবে না, এরপরে এস যোগ হলে সেটা হবে না। সো আমরা একটু প্রুভ করে দেখি। এখানে আই প্রে, এখানে আই হলো ফার্স্ট পারসন, আমরা প্রুভ করি। তার এখানে লেখা আছে, একটু নিচের দিকে লক্ষ্য করি আমরা, পার্সনের এখানে কি লেখা আছে? আই। তার মানে আমি ফার্স্ট সেন্টেন্সে পেয়েছি আই, তার মানে আই হলো ফার্স্ট পারসন। সুতরাং এটা এখানে সিঙ্গুলার কিনা প্লুরাল কিনা এটা আমাদের দেখতে হবে না, কারণ ফার্স্ট পারসন আছে, তার মানে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। সো এখানে যোগ হয়নি, তাই হয়েছে আই প্রে। এরপরে রয়েছে উই মানে হলো আমরা। এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, পার্সনের ক্ষেত্রে আবার ফার্স্ট পারসনের সামনে লেখা আছে উই, তার মানে উই ফার্স্ট পারসন হলেও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তো এখানে তাই হয়েছে উই ওয়ার্কের সাথে এস বাই এস যোগ হয়নি। এরপরে রয়েছে পরের উদাহরণটা রয়েছে ইউ রিড। এখানে ইউ কোন পারসন? ইউ হলো সেকেন্ড পারসন। নিচে একটু খেয়াল করো, সেকেন্ড পারসন, তার মানে সেকেন্ড পারসন ইউ সেকেন্ড পারসন হলেও এস বাই এস যোগ হবে না, তাই এখানে যোগ হয়নি। এরপরে রয়েছে হি গোস, এখানে হি গোয়ের সাথে ইএস যোগ হয়েছে। এখন দেখতে হবে হি কোন পারসন। হি, এই যে নিচে দেখি আমরা থার্ড পারসন সমান হি, তার মানে হি থার্ড পারসন। এবং হি বলতে কয়জন বোঝানো হয়? অবশ্যই একজন বোঝানো হয়, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এরপরে রয়েছে দে প্লে, দে অর্থ তাহারা। দে কোন পারসনের মধ্যে রয়েছে? অবশ্যই দে রয়েছে এই যে থার্ড পারসনের মধ্যে, এবং দে থার্ড পারসন, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার নয়। থার্ড পারসন পেয়েছি বাট সিঙ্গুলার নয়। দে অর্থ তাহারা, তার মানে লোক বেশি। এখানে দুই বা দুইয়ের অধিক বোঝানো হয়, একটি বোঝানো হয় না। যদি থার্ড পারসন একটি বোঝানো হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো দেই থার্ড পারসন হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি, তার কারণ হলো দেই অর্থ তাহারা, এটা লোক বা
যেই পার্সন বেশি বোঝানো হয়, একজন বোঝানো হয় না, তাই এস বাই এস যোগ হয়নি। ওকে, এরপরে রয়েছে তাহিয়া অ্যান্ড তাওহিদ। তাহিয়া অ্যান্ড তাওহিদ, এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহিয়া একজন এবং তাওহিদ একজন, এভাবে অ্যান্ড দ্বারা যদি যোগ করা থাকে তাহলে এখানে একের অধিক বোঝানো হয়, দুইজন বোঝানো হলো। তাহিয়া অ্যান্ড তাওহিদ লার্ন ইংলিশ, এখানেও লার্নের সাথে এস যোগ হয়নি, যদিও তাহিয়া একটি নাম, এখানে তাহিয়া একটি নাম, এখানে তাহিয়া হতে পারতো যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহিয়া, বাট তাওহিদ এখানে যোগ করা আছে, অ্যান্ড দ্বারা যোগ করা আছে, দুটো নাউন একসাথে যোগ করা আছে, তাই এখন যদিও একটি নাম এখন একটি দুটি নাম হয়ে গেল, তাই এখন এইখানে লার্নের সাথে এস বাই এস যোগ হবে না। সো তাহিয়া অ্যান্ড তাওহিদ লার্ন ইংলিশ। তাহলে আমরা কি শিখলাম, নাম যদি দুটি যোগ হয় অ্যান্ড দ্বারা তাহলে সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে না। এরপরে নিচের বাক্যটি লক্ষ্য করি, তাওহিদ নিয়মিত বিদ্যালয়ে যায়, সেক্ষেত্রে তাওহিদ গোজ টু স্কুল রেগুলারলি, এখানে কিন্তু তাওহিদ একাই রয়েছে, অর্থাৎ আর কোনো ব্যক্তি এখানে নেই, তার মানে একা রয়েছে এবং থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার। এরপরে আমরা একটু দেখব যে এই বাক্যগুলো থেকে আমরা কিভাবে কোশ্চেন করব এবং আমরা নেগেটিভ করব, এটা শিখলে আমাদের কি হয়ে যাবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, চলে যাওয়া যাক পরবর্তী ধাপে। ওকে, তাহলে আমরা চলে আসলাম নেক্সট স্টেপে, সেটা হলো কোশ্চেন মেকিং। কিভাবে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা কোশ্চেনে তৈরি করব। কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ কোনো একটি বাক্যকে প্রশ্নবোধক কিভাবে তৈরি করব, এইটা যদি শিক্ষার্থীরা পারে মেক করতে, তাহলে তারা টেক্সট বই থেকে তাদের যে আনসার করতে হয়, কোশ্চেনের আনসার করতে হয়, সেই আনসারটা তারা তৈরি করতে পারবে। যেমন প্রথমে সেন্টেন্স রয়েছে হি ইজ আ স্টুডেন্ট, এরপরে রয়েছে দে হ্যাভ আ কার, এরপরে রয়েছে রাজা মেক্স আ টিম, এরপরে রয়েছে শি কুকস ফুড, এরপরে রয়েছে উই প্লে ক্রিকেট। এখন আমরা একটু দেখি এই বাক্যগুলো কিভাবে আমরা কোশ্চেন করব। হি ইজ আ স্টুডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি করে অক্সিলারি ভার্ব রয়েছে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে মেন ভার্বের কাজ করেছে। এরপরে রয়েছে দে হ্যাভ এ কার, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বাট এখানে মেন ভার্বের কাজ করেছে। এরপরে হচ্ছে রাজা মেক্স আ টিম, রাজা একটি দল তৈরি করে, এখানে রাজা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর মেকের সাথে এস যোগ হলো মেক্স হয়ে গেল। তাহলে এখানে একটু লক্ষ্য করে, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই। এরপরে আরেকটি রয়েছে শি কুকস ফুড, সে রান্না করে, সে খাবার রান্না করে, এখানেও কিন্তু শি এর পরে যে কুক রয়েছে এটা হলো মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানেও নেই। এরপরে রয়েছে উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, এখানেও উই প্লে হচ্ছে মেইন ভার্ব, কিন্তু কি নেই, অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমি একটু বলে রাখি, যেই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে ওই ভার্বটাই আমরা শুরুতে যদি নিয়ে নেই, শুরুতে লিখব এবং পরে যেই সেন্টেন্সের বাকি অংশ থাকবে সেটা লিখব, এবং তাহলে একটি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে দেখি হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যটি কিভাবে কোশ্চেন করেছি। ইজ হি আ স্টুডেন্ট, এখানে ইজ ছিল সাবজেক্টের পরে, কোশ্চেন মেক করার জন্য এই যে ইজ রয়েছে অর্থাৎ অক্সিলারি ভার্বটি রয়েছে, এটা আমাদের শুরুতে লিখতে হবে। ইজ হি আ স্টুডেন্ট, সে কি শিক্ষার্থী, সে কি একজন শিক্ষার্থী। এরপরে রয়েছে দে হ্যাভ আ কার, তার একটি গাড়ি আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, হ্যাভ দে আ কার, তার কি একটি গাড়ি আছে। এখানে হ্যাভ ছিল অক্সিলারি ভার্ব, এটা ছিল সাবজেক্টের পরে, কোশ্চেন করার জন্য এটা শুরুতে বসানো হয়েছে এবং শেষে কোশ্চেন চিহ্ন দিতে হবে। নেক্সট রয়েছে রাজা মেক্স আ টিম, রাজা একটি দল তৈরি করে অথবা রাজা একটি দল গঠন করে। এখন এখানে যেহেতু অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো নেই, তাই আমার কোশ্চেন তৈরি করতে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব থেকে আমরা এখানে ডাজ নিব, কারণ হলো মেকের সাথে এস বাই এস আছে, তাই আমরা এখানে ডাজ নিব, এই একটি লজিক। আরেকটি লজিক হলো রাজা, এটা হলো একটা সাবজেক্ট, রাজা একজন ব্যক্তি এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব না থাকলে ডাজ এর সাহায্য নিতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ নিতে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি অন্য পারসন অন্য নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আচ্ছা, এবং থার্ড পারসন প্লুরাল হলেও আমরা ডু ব্যবহার করব। এখানে তাই হয়েছে ডাজ, ডাজ রাজা মেক আ টিম, এখানে কিন্তু মেকের সাথে এস যোগ হবে না, তার কারণ হলো এখানে ডাজের সাথে ডু এর সাথে এস যোগ করা রয়েছে। এরপরে রয়েছে শি কুকস ফুড, অর্থাৎ এখানে হবে কি, ডাজ শি কুক ফুড, সেম ওই
পূর্বের বাক্যটার মতো ডাজ নিলাম, কারণ সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর কুকের সাথে এস বাই এস যোগ হবে না, যেহেতু ডাজ তার মানে ডু এর সাথে ইএস রয়েছে। এরপরে কি উই প্লে ক্রিকেট, এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু ডু নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমার ডু অথবা ডাজ নিতে হবে। সেক্ষেত্রে উই আমরা, এটা হলো ফার্স্ট পারসন থাকলে ডু নিতে হবে, সেকেন্ড পারসন থাকলেও ডু নিতে হবে, কিন্তু থার্ড পারসন থাকলে ডাজ নিতে হবে। সো এখানে প্রশ্নটা হলো কি উই প্লে ক্রিকেট, প্রশ্ন তৈরি হলো ডু উই প্লে ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলি? সুপ্রিয় শিক্ষার্থীরা একবার প্র্যাকটিস করে নাও সবাই। হি ইজ আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট? দে হ্যাভ আ কার, হ্যাভ দে আ কার? রাজা মেক্স আ টিম, ডাজ রাজা মেক আ টিম? শি কুকস ফুড, ডাজ শি কুক ফুড? উই প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট? লাইক দ্যাট, এভাবে ভাষায় প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা শিখব মেকিং নেগেটিভ, একটি বাক্যকে কিভাবে নেগেটিভ তৈরি করব, সিম্পল একদম সাধারণভাবে একটি বাক্যকে কীভাবে নাবোধক করব সেইটা আমরা প্র্যাকটিস করব। ওকে, তাহলে উপরে বাক্যগুলোই যদি আমরা নিয়ে নেই, হি ইজ আ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব হি ইজ নট আ স্টুডেন্ট। এখানে অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্ব পাবো আমরা হি ইজ, হ্যাভ, এগুলোর পরেই নট বসিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের যেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করা থাকবে ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই আমাদের সিম্পল একদম একটি নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে পূর্বের মতো ডাজ অথবা ডু এর সাহায্য নিতে হবে, ডাজ অথবা ডু লিখে তারপরে নট বসালেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিস করি। তাহলে এখানে দেখলাম দ্বিতীয় সেন্টেন্সে দেই হ্যাভ আ কার হবে দেই হ্যাভ নট আ কার। এরপরে রাজা মেক্স আ টিম হবে রাজা ডাজ নট মেক আ টিম, রাজা একটি দল গঠন করে না। এরপরে শি কুকস ফুড, নেগেটিভ হবে শি ডাজ নট কুক ফুড। এরপরে রয়েছে এখানে এই যে ডাজ রয়েছে, ডাজ আসছে কেন, তার কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে উই প্লে ক্রিকেট, এটা নেগেটিভ হবে উই ডু নট প্লে ক্রিকেট, এখানে কিন্তু উই ফার্স্ট পারসন তাই ডাজ হয়নি, ডু বসে গিয়েছে। সো আমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে। আরেকটু বলে রাখি, এখানে রয়েছে ইজ নট, হ্যাভ নট, ডাজ নট, ডু নট, এগুলো চাইলে আমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারি। ইজ নট প্লাস নট, এটার শর্ট ফর্ম হলো ইজন্ট। এরপরে হ্যাভ প্লাস নট, এর শর্ট ফর্ম হলো হ্যাভেন্ট। ডাজ প্লাস নট ডাজেন্ট, এরপর ডু প্লাস নট ডোন্ট। ইচ্ছা করলে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। হি ইজন্ট আ স্টুডেন্ট, দে হ্যাভেন্ট আ কার, রাজা ডাজেন্ট মেক আ টিম, শি ডাজেন্ট কুক ফুড, উই ডোন্ট প্লে ক্রিকেট। আশা করি শিক্ষার্থীরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেবো। আজকে ক্লাসটা একটু লম্বা হবে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ধৈর্য সহকারে এগুলো দেখবে ক্লাসগুলো। তার কারণ হলো পুরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে এখানেই শেষ করব। তার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা কি কি শিখলাম সেগুলো আমরা একটু চেক করে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমে যদি যাই একদম ফার্স্ট ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমি এখান থেকে শুরু করেছিলাম, যারা আমার সাথে পুরো ক্লাসগুলো প্রতিদিন ক্লাসগুলো যারা দেখেছে তাদের স্মরণে রয়েছে। আমি এখান থেকে ক্লাস শুরু করেছিলাম, অর্থাৎ স্পোকেন ইংলিশের বেসিক কোর্স। এই বেসিক কোর্সটি শুরু করে আমি একে একে করে একবারে লাস্ট পর্যায়ে চলে গিয়েছি। এইখানে হলো দ্বিতীয় ক্লাসটি, অর্থাৎ প্রথম ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা হয়েছিল, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 1-এর টেন্সেস অ্যাট এ গ্লান্সের প্রেজেন্ট টেন্স শুরু করেছি। এই প্রেজেন্ট টেন্স এর থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসগুলো শেষ হলো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে আমরা শিখেছিলাম পরিচয় বোঝাতে আমাদের বি ভার্বের ব্যবহার। তো তাহলে এখানে বি ভার্ব শিখেছি। এরপরে শিখেছি আমরা হলো পরে তৃতীয় পার্টে শিখেছি আমরা মে এবং ক্যানের ব্যবহার। মে এবং ক্যান এর ব্যবহারে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখিয়েছি। যারা আজকের ভিডিওতে নতুন রয়েছে অবশ্যই এই ক্লাসগুলো দেখে আসবে, পূর্বের ক্লাস। এরপরে পার্ট 4-এ শিখিয়েছি সিম অবলিক সিমস এর ব্যবহার, অর্থাৎ সিম অবলিক সিমস এর অর্থ হয় কারো বা কাউকে কিছু মনে হয় বোঝাতে সিম অর সিমস ব্যবহার করা হয়। এরপরে এখানে আবার কারো কিছু আছে বোঝাতে, মনে হয় কারো কিছু আছে, সেক্ষেত্রে আমরা সিম এর সাথে হ্যাভ ব্যবহার করেছি। সিম টু হ্যাভ অথবা সিমস টু হ্যাভ।
এরপরে আমরা শিখেছিলাম am to, is to, are to, it এগুলোর ব্যবহার। কাউকে কিছু করতে হয়, কাউকে কিছু হতে হয়, এই ব্যবহারগুলো আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছি। এরপরে আমরা শিখেছি পার্ট 6-এ শিখেছি সাপোজ টু, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এখানে যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখবে। সাপোজ টু এর ব্যবহারে আমরা শিখেছি কারো কিছু করার কথা, কারো কিছু হওয়ার কথা, এই বাক্যগুলো কিভাবে বানাবো আমরা, সেটা হচ্ছে সাপোজ টু এর ব্যবহার দেখলে ইনশাল্লাহ পারা যাবে। এরপরে শিখেছি ওয়ান টু অর উড লাইক টু, অর্থাৎ ওয়ান টু কিছু চাওয়া, উড লাইক টু কিছু চাওয়া, তার মানে কেউ কিছু হতে চায়, করতে চায় ইত্যাদি বাক্যগুলো আমরা এইভাবে শিখেছিলাম। এরপরে পার্ট 7-এ শিখেছি হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাভ হ্যাজের ব্যবহার শিক্ষার্থীরা আমরা পূর্বে ছোটোবেলা থেকে আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের ব্যবহার শিখেছি, সেটা আমার ক্লাসেও শিখব ইনশাল্লাহ। এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার দেখিয়েছি। যেমন কারো কিছু করার আছে, কারো কিছু করার আছে, অথবা কারো কিছু শেখার আছে, এমন কিছু হলে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই উদাহরণগুলো দেখতে হবে সবার, তাহলে বুঝতে পারবে। এরপরে শিখেছি লাইকলি টু, লাইকলি টু অর্থাৎ কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে, কারো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে বা কারো কিছু করার সম্ভাবনা আছে এরকম বোঝাতে লাইকলি টু ব্যবহার করা যেতে পারে। এরপরে একেবারে শেষের দিকে চলে আসছি, লাইকলি টু হ্যাভের ব্যবহার শিখেছি। লাইকলি টু হ্যাভে আমরা শিখেছি কারো কিছু থাকার সম্ভাবনা আছে। এরপরে শিখেছি নিড টু অর নিডস টু, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র। কারো কিছু প্রয়োজন, কারো কিছু করার প্রয়োজন, কারো কিছু হওয়ার প্রয়োজন, বা কারো কিছু হওয়ার দরকার, কারো কিছু করার দরকার, এক্ষেত্রে নিড টু এর ব্যবহার আমরা শিখেছি। কারো কিছু থাকার দরকার তাও হতে পারে। এরপরে লাস্ট ক্লাসে অর্থাৎ 9 নম্বর পার্টে আমরা শিখেছি ইয়েট টু, খুবই চমৎকার একটি ব্যবহার, এটা খুবই চমৎকার একটি সূত্র। যদি সবাই এটা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারে, এর অর্থ হলো কারো কিছু করতে দেরি বা কারো কিছু করতে বাকি, এরকম টাইপের যদি বাক্যের ইংরেজি করতে হয় সেক্ষেত্রে ইয়েট টু এর ব্যবহার করতে হবে। যেমন তাদের আসতে দেরি আছে, দে আর ইয়েট টু কাম, তার ইংরেজি শেখা বাকি আছে, হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ, তার ভোটার হতে এখনও দেরি আছে, হি ইজ ইয়েট টু বি দ্য ভোটার, লাইক দ্যাট, এভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে শিখেছি মেকের বিশেষ ব্যবহার, আরও একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ব্যবহার, যেটা আমরা সচরাচর আমাদের শেখা হয়নি বা প্র্যাকটিস করা হয়ে থাকে না। সো এই মেকের বিশেষ ব্যবহারটা হলো কেউ কারো দ্বারা কিছু করিয়ে নেয় বোঝাতে, অর্থাৎ কাজটি অন্যের দ্বারা করিয়ে নেয়। যেমন তিনি আমাকে দিয়ে বইটি লেখান, হি মেক্স মি রাইট দ্য বুক। এরপর আমরা তাকে দিয়ে কাজটি করাই, উই মেক হিম ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে ব্যবসাটি আরম্ভ করায়, হি মেক্স মি স্টার্ট দ্য বিজনেস। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এই হলো পুরো ক্লাসটির একটি রিভিশন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং অবশ্যই এইগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আসবো, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সমাপ্তি রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।